উঠলো না। 8টার উপরে বাজে খাবার টেবিলেও আসেনি। বাধ্য হয়ে সৌবিন নিজে গেলেন মেয়েকে ডাকবে। তখনও ঘুমে। আব্বুর ডাকে ঘুম ভাঙলো। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে জাঙ্কুক ভাই নেই দেখে মনটা খারাপ হলো। কাকামণিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চুপচাপ খেতে বসলো কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়লো। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো কিন্তু পড়া মাথায় ঢুকছে না। মাথায় শুধু জাঙ্কুক ভাই ঘুরছে। জাঙ্কুক ভাই কেন বলে গেল না? এখন জাঙ্কুক ভাই কোথায় আছেন, খেয়েছেন কিনা এসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পরপর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে কিন্তু জাঙ্কুক ভাই নেটে নেই, কোনো আপডেটও নেই। 10 মিনিট পর পর ফেসবুক চেক করছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সারাদিন গেল, এই পড়তে বসছে, এই আবার ফোন চেক করছে। বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসা থেকে জাঙ্কুকের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। এছাড়া সৌবিনও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে জাঙ্কুককে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল জাঙ্কুকের চট্টগ্রামে আসা। সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্তও রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে 2-1বার বাসায় কল করে। আম্মু, মামুনি, সুগার সাথে কথা হয়। জেনি আর লিমিনহর এক কথা, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, আমাদের জিনিসগুলো নিয়ে এসো। কিন্তু তে যেন নিখোঁজ। জাঙ্কুক বিদেশে থাকাকালীন সুগা বাসায় না থাকলে যেই মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখতো। এখন জাঙ্কুক চট্টগ্রাম। সুগা সকালে বের হয়ে পার্টি অফিসে আর ফিরে 10টার দিকে। বাবা চাচাও সারাদিন অফিসে থাকে। তারপরও তেকে সারাদিনে খুঁজে পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে যে রুমে ঢোকে, কোচিং থাকলে বের হয়। না হয় 3-4টায় ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খায়, মাকেও ডাকে না। রোজ আপু এসে পড়িয়ে গেলে অল্প খেয়ে আবার রুমে চলে যায়। মন মরা হয়ে থাকে সব সময়। জাঙ্কুকের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকাতে জেনি আর লিমিনহর কথা মনে করে কক্সবাজার গেল। এর আগে কখনো কক্সবাজার যায়নি জাঙ্কুক। এটাই জীবনে প্রথমবার। 5 স্টার হোটেলে রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে হতে বিকাল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোনে বা প্রতিটা বাড়ির দেয়ালে। জাঙ্কুক সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গোধূলিবেলার সূর্যাস্ত দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিকীর্ণ হয়ে আছে জাঙ্কুকের মনে। সমুদ্রের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করছে। কিছুক্ষণ পর জাঙ্কুকের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে সুগার কল। রিসিভ করে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো? কক্সবাজার আসছি আজ। কেন? একটু দরকার ছিল। বল। এমপির মেয়ে নাকি তোমাকে রিকোয়েস্ট দিয়েছিল, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছো। আজ এমপির বাসায় গেছিলাম। মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায়। তুই কি বলেছিস? প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করছি কিন্তু মানতেছে না, তাই বাধ্য হয়ে বলছি তুমি আরেকজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবার কি সমস্যা? এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো? প্রথমত এমপির কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না। আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরো কিছু বলবে না। তারপরও যদি কিছু বলে ফেলে তখন কি বলবো? বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক। তারপর আর কি, বাকিটা আমি সামলে নিব। যদি ফোর্স করে, জাঙ্কুক একটু গম্ভীর কণ্ঠে বলল, বেকুবের মতো কথা বলিস না সুগা। এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে, তার জন্যই কি তুই নিজের ভালোবাসা কোরবানি করবি নাকি? আজব। সুগা আর কথা বাড়ালো না। আচ্ছা ভাইয়া এখন রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে জাঙ্কুক ডাটা অন করে ফেসবুকে ঢুকে। কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে। ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়লো প্রথমে আইডিটাই ওই মেয়ের। 2 সেকেন্ড ভাবলো, সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে তের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু তে ফোন পেল কোথায়? আরো কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা। তার মানে সেদিনই ব্লক করেছে। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সইবি কিভাবে? এত ঝড়ঝঞ্ঝা, এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না, আবার খুব বেশি কষ্টও দেব না তোকে। অন্ধকার নেমেছে বিচে। একটু হাঁটাহাঁটি করলো জাঙ্কুক। ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো। তারপর হোটেলে চলে গেছে। কেটে গেল আরো 2 দিন। জাঙ্কুক বাড়িতে নেই 6 দিন যাবত। অষ্টাদশীর মনে বিষণ্ণতা ছেয়ে আছে। খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে, শুধু টিউশন আর কোচিং এ যায় আসে, এতটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত খারাপ। সুগা ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। সুগা আজকাল পার্টি অফিসের দৌড়াদৌড়িতে তেকে কিছুই বলে না। তেকে এখন আর আগের মতো বকেও না। তে যেমন পাল্টে গেছে তেমনি সুগাও পাল্টে গেছে। তে খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেলো। সুগা বাবাকে প্রশ্ন করলো, আব্বু ভাইয়া ফিরবে কবে?
সৌবিন যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলে ফিরবে, কাজ এখনো শেষ হয়নি। তের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনে জাঙ্কুক ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে। টিউশন শেষ করে কোচিং এ গেল দুই বান্ধবী একসাথে। জিমিন বারবার জিজ্ঞেস করেছে, কি হয়েছে তোর? তে শুধু মাথা নাড়ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে, স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ওষ্ঠ উল্টে কান্না শুরু করলো তে। প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারলো না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। তের এই অবস্থা দেখে আটকে উঠে জিমিন তেকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় তের। জিমিন কোনোভাবেই শান্ত করতে পারছে না। 10-15 মিনিট স্থির হয় এই কান্না, তারপর কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলেই তের শ্বাসকষ্ট শুরু হয়। জিমিন মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? তে ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল, আমার খুব কান্না পাচ্ছে। জিমিন ভ্রু কুঁচকে বলল, কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা তো বল। তের গম্ভীর জবাব, জানি না। জিমিন নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করলো, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস, নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসায় কেউ বকেছে তোকে? আবারও কাঁদছে তে। কাঁদতে কাঁদতেই বলল, আমি জাঙ্কুক ভাইকে খুব মিস করছি জিমিন। উনি ফেসবুকেও আসেন না। আমি ওনাকে না দেখে, ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। জিমিন এবার অবুঝ বাচ্চার মতো হাসলো, তারপর বলল, মিস করছিস তো কল দে। তে কাঁদতে কাঁদতেই বলল, উনি কি আমার সাথে কথা বলবেন? জিমিন এবার সশব্দে হাসলো। উনি কথা বলবেন কি বলবেন না এইসব যদি তুই ভাবিস, তাহলে উনি কি ভাববেন? তে এবার মুখ তুলে তাকালো জিমিনের দিকে। জিমিন এবার হাসতে হাসতে বলল, বেবি তুমি তো জাঙ্কুক ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না যেন। সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। তে ভেঙচি কেটে বলল, আমি জাঙ্কুক ভাইকে ভালোবাসি। এটুকু বলেই থেমে গেল। নাটা বলার খুব চেষ্টা করলো, কিন্তু বলতে পারলো না। জিমিন তেকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো। তে শান্ত হয়ে বসে আছে। জিমিন বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি। তারপর তেকে গাড়িতে দিয়ে জিমিন এসে ক্লাসটা শেষ করলো। তে বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে। ইয়ঞ্জন ঘুমাচ্ছিলেন। তে মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। ইয়ঞ্জন ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন তেকে দেখে তের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করায় তেও ক্লান্ত ছিল, সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর তের ঘুম ভাঙে। ততক্ষণে ইয়ঞ্জন সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তে সচরাচর মায়ের কাছে শুতে আসে না, যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। তের ঘুম ভাঙতে ইয়ঞ্জন বললেন, তোর কি শরীর খারাপ মা? তে মাথা নেড়ে না বলল। ইয়ঞ্জন পুনরায় বললেন, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? তে আবারও মাথা নেড়ে না করলো। তে এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু জাঙ্কুক ভাই কবে আসবে? মেয়ের প্রশ্নে ইয়ঞ্জন মুচকি হাসলেন আর বললেন, কেন ভাইয়ের জন্য পেট পুড়ছে? তে মনে মনে বলল, পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু। তেকে নীরব দেখে ইয়ঞ্জন বললেন, দুপুরে তো কথা হলো, বলল আরো 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসা তের মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল, আম্মু জাঙ্কুক ভাইকে কল দাও না প্লিজ। বিকেলেই তো কথা হলো, এখন আবার কল দিয়ে কি করব? ছেলেটা মনে হয় ব্যস্ত। আম্মু প্লিজ দাও না। ইয়ঞ্জন নিজের ফোন হাতে নিয়ে কল দিল জাঙ্কুককে। লাউড স্পিকারে দিয়েছেন। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। আসসালামু আলাইকুম মামুনি। জাঙ্কুক ভাইয়ের কণ্ঠ শুনে তের বক্ষস্পন্দন জোরালো হলো। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছিস বাবা? হ্যাঁ কিছুটা। কেন? তে একটু কথা বলবে তোর সাথে। ঠিক আছে দাও। ইয়ঞ্জন তের দিকে ফোন এগিয়ে দিলেন। তে কাপা কাপা হাতে ফোন নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল তে। তে ধীর কণ্ঠে বলল, হ্যালো। জাঙ্কুক তৎক্ষণাৎ রেগে মেগে বলল, হ্যালো কি রে? প্রথমে কল দিয়ে সালাম দিতে হয়, এটাও জানিস না? জাঙ্কুকের ধমকে চুপসে গেল মুখটা। আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম। জাঙ্কুক গম্ভীর কণ্ঠেই উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। তে এবার কাপা কাপা গলায় বলল, কেমন আছেন জাঙ্কুক ভাই? জাঙ্কুক কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? তে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দুজনেই কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো। জাঙ্কুক নীরবতা ভেঙে রাশভারী কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামুনির ফোন থেকে দিতে হলো কেন? মুখের উপর তে বলে ফেললো, আপনার নাম্বার নাই আমার কাছে। জাঙ্কুক এবার দীর্ঘশ্বাস ফেললো, গম্ভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি। এই বলে কল কেটে দিল। তে আহম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারলো না ব্যাপারটা। জাঙ্কুক ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল, নাকি সত্যিই ব্যস্ত এটা ভেবে পাচ্ছে না। অষ্টাদশী ফোনের স্ক্রিনে ভেসে আছে জাঙ্কুক নামে সেভ করা নাম্বারটাতে। মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমে থেকে দৌড় দিল। নিজের ফোনে জাঙ্কুক ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে ক্লিক করলো। আমার জাঙ্কুক, সাথে লাভ ইমোজি দিয়ে কিছুটা দূরে লিখলো ভাই। সেভ করলো নাম্বারটা। জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলেছে, এই খুশিতে তো সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা
এক সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে জেনি আর লিমিনহোকে নিয়ে দুষ্টুমি খুনসুটিতে মগ্ন। জেনি আর লিমিনহো যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ রোজ আপু বাড়িতে ঢুকলো। তেকে এত হাসি খুশি দেখে রোজ আপুও খুশি হলো। এই এক সপ্তাহে রোজ আপু যতদিন এসেছেন প্রতিদিনই তে মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আপু বুঝালেও সাড়া নেই, বুঝেছে কিনা তাও বলে না। রোজ আপু কম করে হলেও 20 বার জিজ্ঞেস করে, তে তোমার কি হয়েছে বলো। তে কিছুই বলে না। এতে রোজ আপুও চিন্তিত ছিল। উনি নিজে থেকেই অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে, কিন্তু তে এসবে কোনো সাড়া দেয়নি। তাই আজ তেকে খুশি দেখে রোজ আপুর মুখেও সহসা হাসি ফুটে উঠেছে। রোজ আপু ডাকলেন, তে সোফায় বসাতে পিছন ফিরে তাকিয়ে রোজ আপুকে দেখে ছুটে আসে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি বলেই সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। রোজ হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে তের দিকে। সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। তের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। রোজ আপুর পড়াইতে সম্পূর্ণ মনোযোগ আছে। আজ পড়ানোর আগেই সব বুঝে ফেলছে। রোজ আপু পড়িয়ে যাওয়ার পর আরো 1-2 ঘন্টা জেনি আর লিমিনহোর সাথে আড্ডা দিয়েছে। তে নিজেও পড়ছে না আর ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিয়া কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই তাদের সবার ভালো লাগছে। সৌবিন এবং কিম নামজুন বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। তেও আজ সবার সাথে খেতে বসেছে। জাঙ্কুক ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে বলল, মিস ইউ জাঙ্কুক ভাই। কিম নামজুন তেকে জিজ্ঞেস করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? তে হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু, কোনো সমস্যা হলে জানাবা। স্বাভাবিকভাবে কথাটা বললেন কিম নামজুন। তেও শান্ত স্বরে বলল, ঠিক আছে বড় আব্বু। তে রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলার খুশি, সাথে এটাও অনুভব করছে সে জাঙ্কুক ভাইকে ভালোবেসে ফেলেছে। এসব ভেবেই তের অশ্রু ছড়িয়ে আসে। সহসা ডাটা অন করে জাঙ্কুক ভাইয়ের আইডিতে ঢুকে সেদিন রাত করে সব ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমানে জাঙ্কুক ভাইয়ের ছবি ডিলিট করবে না এই প্রতিজ্ঞা করলো। জাঙ্কুক ভাইয়ের আইডিতে ঢুকেই একটা পোস্ট চোখে পড়ে, আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে, সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটা ছবি। 2 ঘন্টা আগেই পোস্ট করেছেন। এই সঙ্গে সঙ্গে ছবিটা কেয়ার রিয়েক্ট দিল, একটা লাভ ইমোজিও কমেন্ট করলো। জাঙ্কুক ভাইয়ের ছবি দেখে তেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলেই তো সব ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে কিছুক্ষণ ছবিটার দিকে দেখলো, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে একটা অ্যালবাম খুললো, নাম দিল পকি ট্রাম্পেল। এখানে জাঙ্কুক ভাইয়ের সব ছবি একসাথে রাখলো। জাঙ্কুক ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে। কেটে গেল আরো 2-3 দিন। তে নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে 5-7 দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটাও এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগলে জাঙ্কুক ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিছুই নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে তে। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য। নিচে আসতেই চোখে পড়ে জেনি আর লিমিনহো অনেক গিফট ছড়িয়ে দেখছে। তেকে দেখে লিমিনহো ছুটে যায় তের কাছে, আপু দেখো ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য। অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা, আসো আসো। এর মধ্যে জেনি 2টা শামুক নিয়ে নিয়েছে। দেখো আপু, তোমার নামের একটা, আমার নামের একটা। তে এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর উপর সুন্দর করে ভেসে আছে নামটা। তে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, জাঙ্কুক ভাই কখন এসেছে? জেনি হাসি মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগেই এসেছে। তে আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। জেনি পিছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছ? আরো গিফট আনছে ভাইয়া, আসো দেখে যাও। তে গলা উঁচু করে বলল, একটু পরে আসছি। হুটোপুটি করে উঠে অন্তহীন ছুটে জাঙ্কুক ভাইয়ের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতে ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল। জাঙ্কুক শাওয়ার শেষ করে কোমরে টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলোতেও পানি জমে আছে। চুল থেকে টুকটুক করে পানি পড়ছে। তের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুক। মেয়েটার এলোমেলো চুলগুলো উড়ছে এদিক সেদিক। এই কয়েকদিনে অষ্টাদশের মুখটা মলিন হয়ে গেছে, গায়ের রঙও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তা পরখ করতে ব্যস্ত জাঙ্কুক। এদিকে জাঙ্কুক ভাইয়ের আবেশিত নেশাভরা চোখের চাউনিতে অষ্টাদশের কোমল মনে অশান্ত, অস্থির ঢেউ আঁচড়ে পড়ে। মনে হচ্ছে সিডর, আয়না, জলশ্বাস সবকিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। জাঙ্কুক ভাইকে এই অবস্থায় দেখে তের অন্তঃস্থলে শিহরণ জাগায়। তের মনে আকস্মাৎ গান বেজে উঠল, দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন। নাম ধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। টেনে হিসে অনেক কষ্টে দৃষ্টি নামালো তে।
বক্ষস্পন্দন জোরালো হলো, অষ্টাদশের ভেতরটা ভরে এলো, এ যেন প্রশান্তির হাওয়া। জাঙ্কুক তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশের পানে। তে গলা খাকারি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি। জাঙ্কুক এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? তে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে আসছি তাই। এটুকু বলেই চলে যেতে নাই তে। জাঙ্কুক হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলি বল। তে তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। জাঙ্কুক কয়েক সেকেন্ড থামলো, ঠোঁটের কোণায় দুষ্টু হাসি নিরুদ্বেগ কণ্ঠে বলে উঠল, মনে করে বল, তারপর যাবি। জাঙ্কুক ভাইয়ের কথা শুনে তের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। জাঙ্কুক ভাই থাপ্পড় দেবে না তো? তে নরম স্বরে আস্তে ধীরে আবারও বলল, সরি জাঙ্কুক ভাই, এভাবে আর রুমে ঢুকবো না, সরি। জাঙ্কুক কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্তি নিয়ে বলল, এত ন্যাকামি করছিস কেন তে? তুই কি চাচ্ছিস আমি এখন চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করে বলি, ও মা গো, ও বাবা গো, তে আমার সর্বনাশ করে ফেলছে, আমায় খালি গায়ে দেখে ফেলেছে, এখন আমার কি হবে? জাঙ্কুক ভাইয়ের মুখে এমন কথা শুনে তে হা করে তাকালো জাঙ্কুক ভাইয়ের দিকে। জাঙ্কুক ভাইয়ের খালি গা দেখে মনের ভিতর পুনরায় উতাল পাতাল শুরু হয়ে যাচ্ছে। তে সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যায়। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল তে। জাঙ্কুক শক্ত কণ্ঠে আবার বলল, আমি মেয়ে না যে আমার এই অবস্থায় দেখে ফেলছিস বলে মান সম্মান চলে যাবে, তুই কি বলতে আসছিলি সেটা বল। তে আবার মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকে দেখতে আসছিলাম। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো, তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে আসিস দেখ, খোঁজ নে আমার, এত ফর্মালিটি করছিস কেন? তে নরম স্বরে বলল, দেখেছি, এখন আসি। ঘুরে এক পা ফেলতেই জাঙ্কুক ডাকলো, তোর সাথে কথা আছে, বস এসে। তে ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে। তের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো, মুখ তুলে তাকাতেও পারছে না, মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও। জাঙ্কুক আবার বলল, বসতে বললাম তো তোকে। তে ধীরস্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোণায় বসেছে, চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। জাঙ্কুক একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে তের থেকে কিছুটা দূরে বসেছে। জাঙ্কুক কঠিন স্বরে বলল, কি হয়েছে তোর? তে আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জাঙ্কুক ভাই আপনি কিছু একটা পরুন প্লিজ। জাঙ্কুক মুচকি হেসে ভেজা শরীরেই হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্তি হয়েছে, এখন বল কি হয়েছে তোর? তে চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাগান্বিত স্বরে জাঙ্কুক বলল, তে ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দিব। তে সংকীর্ণ মুখটা আরো বেশি ছোট হলো, নিভু নিভু চোখে তাকালো জাঙ্কুক ভাইয়ের দিকে, পাতলা অধর নেড়ে বলল, কেন, আমি কি করেছি? জাঙ্কুক অভিভূত নয় নিষ্পলক চেয়ে রইল তের দিকে। প্রখর তপ্ত স্বরে বলল, এই যে তুই ঠিক মতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হইতেছিস, তোকে এই বাড়িতে রাখার থেকে মেডিকেলে রাখলে বেশি কাজ দিবে। কণ্ঠ ভিজে এলো তের, নেত্রদ্বয় টলমল করছে, কাঁপা কাঁপা গলায় বলল, খাই তো আমি। জাঙ্কুক এবার সরু নেত্রে তাকালো তের চোখের দিকে, নেত্রযুগল টইটুম্বর হয়ে আছে, পল্লব ফেললেই পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, এই কয়েকদিনে না তুই ঠিকমতো খেয়েছিস, আর না তুই ঠিকমতো কোনো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিকমতো করিসনি তা তোকে দেখলেই বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আছাস না আল্লাহ জানে, এমনকি তুই পড়াশোনাও করিস না, কোচিং টিউশনের প্রতিটা পরীক্ষায় কম নম্বর পেয়েছিস। একটু থেমে রাগে কটমট করে বলল, তুই কি পড়াশোনা করতে যাচ্ছিস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব, আজকের পর কোনোদিন তোর বই নিয়ে বসতে হবে না, এজন্য তোকে কেউ কিছু বলবেও না। তোর গলা বেয়ে অঝরে পানি পড়ছে, কান্নারত কণ্ঠে বলল, আমি পড়াশোনা করব। জাঙ্কুক পুনরায় গুরুভার কণ্ঠে বলল, এক সপ্তাহে কোচিং টিউশনের পরীক্ষায় কম নম্বর পাওয়ার কারণ কি? সে ভনিত ছাড়াই বলে উঠল, কম পাইনি তো। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, আমার সামনে অন্ততপক্ষে মিথ্যা কথা বলিস না, প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস, এগুলো কি খারাপ মার্ক না? এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি? তে আকস্মাৎ জাঙ্কুক ভাইয়ের দিকে তাকায়, আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলায় এসেছে অশ্রুরা। ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন? জাঙ্কুক উদ্বেলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশের পানে, শক্ত কণ্ঠে বলল, তে আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নাই? তোর কোচিং এর পরিচালক আমার স্কুল ফ্রেন্ড, তাছাড়াও তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেয়া কোচিং এ সেটাও আমার নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে। তোর টিউশনের স্যাররাও আমার পরিচিত, তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে, তাই মিথ্যা বলা, কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করিস না। তে আহম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনলো, দুরু দুরু বুক কাঁপছে, উদ্গ্রীব চোখ দুটো লম্বা চওড়া মানুষটার মুখের দিকে, কান্না থেমে গেছে। উদ্বেগহীন চাউনি জাঙ্কুক ভাইয়ের, কয়েক মুহূর্ত চোখাচোখি হলো দুজনের, শেষমেশ জাঙ্কুক ভাই দৃষ্টি ফেরালো। তে আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। জাঙ্কুক সহসা ডাকে, দাঁড়া। তের পা কাঁপছে। জাঙ্কুক হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো তের কাছে। জাঙ্কুক ভাই কাছাকাছি আসাতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত গতরের গন্ধ, মাত্র সাওয়ায় নেয় সে গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল।
জাঙ্কুক শপিং ব্যাগ এগিয়ে দিল তের দিকে আর বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, নিজের যত্নে একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না, যা এখন। জাঙ্কুক ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ। আঙুল শুদ্ধ কাঁপছে, কাপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে। নিজের রুমের দরজায় ঠেলে ভিতরে ঢুকলো। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়লো তে। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছাও করছে না, ইচ্ছে থেকেও বড় বিষয় সেই শক্তিটাই পাচ্ছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠলো জাঙ্কুক ভাইয়ের সেই উন্মুক্ত দেহ, গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি, সেই ধারালো চাউনি। অষ্টাদশীর হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে তে ডান হাত দিয়ে চেপে ধরেছে, কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো তে। চোখের সামনে থেকে যেন জাঙ্কুক ভাই সরছেই না। চোখ বন্ধ করলেও জাঙ্কুক ভাইকে দেখছে, চোখ মেলে তাকালেও জাঙ্কুক ভাইকে দেখছে। আর বারবার মাথায় আসছে জাঙ্কুক ভাইয়ের বলা কথাগুলো, তে তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেয়নি। আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশীর সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে চোখে রাখুক। তেমনি তের কাছেও জাঙ্কুক ভাই প্রিয় মানুষ। জাঙ্কুক ভাই যদিও বোনের নজরে দেখে, তারপরও তো তেকে নিয়ে ভাবে। এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবে চললো 30 মিনিটের উপরে, তারপর ঘুমের দেশে তলিয়ে গেল তে। উঠলো ঠিক সন্ধ্যা নামার আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপর ফেললো। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর। কম করে হলো 15 থেকে 20টা হাতের ব্যাসলাইট, মুক্তার মালা, কানের দুলের অসংখ্য অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেঁচে রাখার সময় পাননি, যা পেয়েছেন সব নিয়ে নিয়েছেন। বড় একটা শামুকে লেখা মাই পুরসুট, আরেকটা শামুকে লেখা কিম তেই হোং। এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুক একটা কাচের বয়াম ভরা, যার সবগুলোই জাঙ্কুক নিজের হাতে কুড়িয়ে এনেছে। এগুলো বাদে আরো যা যা সাজার জিনিস ছিল, খাবার জিনিস যেগুলোর টেস্ট ভালো, এগুলো দিয়েছে তেকে। বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সবগুলো জিনিস। প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশসম মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ। জাঙ্কুক ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছেন, এতেই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার মালা গলায় পড়লো, দু হাতে দুটো ব্যাসলেট, কানে দুল পড়লো এক সেট, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে। উত্তেজিত পায়ে বাহিরে বের হলো নিজের রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই চোখ পড়ে জাঙ্কুক ভাই উঠতেছে সিঁড়ি দিয়ে। হয়তো কোথাও গিয়েছিল। তে সিঁড়ি দিয়ে আর নামেনি, ঠায় দাঁড়িয়ে আছে সেখানে, বুকের ভেতর ধুকপুক করছে। জাঙ্কুক ভাই কাছাকাছি আসাতে উত্তেজিত কণ্ঠে বলে উঠলো, জাঙ্কুক ভাই আমাকে কেমন লাগছে? জাঙ্কুক সিঁড়ি থেকে চোখ তুলে তের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল, ভালো। এমন ভাবলেশীন উত্তরে তের উত্তেজনা মিলিয়ে গেছে। মলিন হয়ে গেল মুখটা, তবুও কিছুটা স্বাভাবিক স্বরে বলল, থ্যাংক ইউ জাঙ্কুক ভাই। জাঙ্কুক নিজের মতো রুমের দিকে চলে যায়। তে কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলল, সুন্দর লাগছে বললেই কি আপনার জাত চলে যেত? হিটলার একটা। তে কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে জাঙ্কুক ভাইকে খুব করে বকলো। তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল জেনির রুমে। জেনি এখনো নিচেই আছে, 2-3 দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে। তে জেনির রুমের দরজায় দাঁড়াতেই জেনি চোখ তুলে তাকালো। তেকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো। সহসা উঠে এলো কাছে। আপু মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে। তে দাঁত বের করে হাসলো। জেনি তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে তের হাতে দিল। তে জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করলো। জেনির জন্য আনা জিনিস তে 3 ভাগের 1 ভাগ হবে। তে স্বাভাবিক কণ্ঠে বলল, সবগুলো সুন্দর হয়েছে, তুই এক সেট পর, তারপর আমরা ছবি তুলবো। জেনিও হাসি মুখে রাজি হয়ে গেল। জেনি হালকা সাজুগুজু করে নিল। তারপর দুই বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো। ওদের হাসির শব্দ শুনে লিমিনহুও রুম থেকে ছুটে এসেছে। লিমিনহুকে সহ 3 ভাই বোন বেশ কিছু ছবি তুললো। তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো, কাকে কোন ছবিতে কেমন লাগছে এইসব নিয়ে। জাঙ্কুক সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে। তের চোখে পড়তেই আকস্মাৎ হাসি থেমে গেল তের। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, তোরা রুমে গিয়ে পড়তে বস, আমিও রুমে চলে যাই। জাঙ্কুক দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো, আম্মু রান্না হয়েছে? হ্যাঁ, রান্না শেষের দিকে, খেতে দেবো তোকে? হ্যাঁ। এই দিকেতে চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে। বিকেলে জাঙ্কুক ভাই পড়া নিয়ে কথা শুনিয়েছে। এখনো আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চিত মার দেবে, এই ভয়ে রুমে যেতে না এতে। 4-5টা সিঁড়ি উঠলো কিনা আকস্মাৎ জাঙ্কুক ভাই ডেকে উঠলো, এদিকে আয়। জাঙ্কুক ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় তে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ধীরগতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো। জাঙ্কুক পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর স্টাইল দেখে তে পুরো ফিদা। অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে। মাথা নিচু করে দাঁড়ালো তে। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, খেতে বস। তে ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বলল, খিদে নেই, পরে। এতটুকু বলতে চোখ পড়লো জাঙ্কুক ভাইয়ের চোখের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। তের
তের হাত পা কাঁপতে শুরু করেছে, আর কিছু বলার সাহস করলো না, চুপচাপ চেয়ার টেনে বসে পড়লো। জাংকুকও এবার টেবিলে ঘুরে নিজের চেয়ার টেনে বসলো। তে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। জাংকুক একবার তের দিকে তাকাচ্ছে, আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরে দেখছে। জিন আর ইয়নজুন টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো। জাংকুক একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল তের দিকে, ছোট করে বলল, নে খা। তে কোমল হাতে প্লেট ধরতেই হাত বাড়ায়, কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাঁপাকাঁপির তীব্রতায় প্লেট পড়ে যেতে নেয়। জাংকুক ছেড়ে দিতে নিয়েও তের এই অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো। রাগান্বিত কণ্ঠে বলল, তোর শরীরে কতটুকু শক্তি বোঝ এখন। হাত বাড়িয়ে তের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল। জাংকুক ভাইয়ের কথাইতে মাথা নিচু করে ছোট করে ভেঙচি কাটলো, আর বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায়, আমি কি করব। জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তের দিকে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি। তে জাংকুক ভাইয়ের কথায় আটকে উঠে আস্তে আস্তে খাওয়া শুরু করে। তের এই ধীরস্থির গতিতে খাওয়া দেখে জাংকুক বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কিছু বলেনি। নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো। তে তখনও আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু জাংকুক ভাইয়ের আশা ভরসা দেখে বুকটা কেঁপে ওঠে। খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে। জাংকুক বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। গলায় মুক্তার মালাতে জল জল করছে মুক্তা।